রাষ্ট্রদূত বরিস ভ্যান বোমেল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আসন্ন জাতীয় নির্বাচন, বাণিজ্য ও কৃষি এবং রোহিঙ্গা বিষয়ক মানবিক সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে জানান, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাষ্ট্রদূত বোমেল বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ দল এ সপ্তাহে বাংলাদেশে আসছে এবং নেদারল্যান্ডস এই মিশনকে সক্রিয়ভাবে সমর্থন করছে। প্রফেসর ইউনুস উল্লেখ করেন, বন্যা নিয়ন্ত্রণ ও উপকূলীয় নিম্নভূমি সুরক্ষায় ডাচ অভিজ্ঞতা থেকে বাংলাদেশ উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়েছে। প্রফেসর ইউনুস বর্তমানে কক্সবাজারে বসবাসরত 1 মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য বাড়তি ডাচ সহায়তা কামনা করেন। তিনি জানান, অর্থ সংকটের কারণে চলমান মানবিক কার্যক্রম হুমকির মুখে পড়েছে। এ সময় তিনি রাষ্ট্রদূতকে অবহিত করেন যে আসন্ন 30 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নিউ ইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই সম্মেলনে আন্তর্জাতিক সমর্থন জাগ্রত করবে এবং শরণার্থী শিবিরে মানবিক সহায়তার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড়ে সহায়ক হবে। রাষ্ট্রদূত বোমেল বলেন, রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি মনোযোগের দাবি রাখে। তিনি উল্লেখ করেন, চলমান অন্যান্য ভূ রাজনৈতিক সংঘাতের কারণে বৈশ্বিক মনোযোগ কিছুটা বিভক্ত হয়ে পড়েছে। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন ইউপিইউ এর প্রশাসন পরিষদ সিএতে পুনর্নির্বাচিত হওয়ায় বাংলাদেশ প্রতিনিধি দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুবাইতে অনুষ্ঠিত এই নির্বাচনে 157টি ভোটের মধ্যে বাংলাদেশ পেয়েছে 97টি ভোট। নির্বাচিত 10 সদস্যের মধ্যে বাংলাদেশ নবম স্থান অর্জন করেন। এই জয় প্রশাসন পরিষদ সিএতে বাংলাদেশের টানা দ্বিতীয় 4 বছরের মেয়াদ নিশ্চিত করে। ব্যাংক খাতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের মধ্যেও অনেক ব্যাংকে আমানত বাড়তে শুরু করেছে। চলতি বছরের এপ্রিল জুন প্রান্তিকে মাত্র 3 মাসে ব্যাংকে জমা বেড়েছে 73,000 কোটি টাকা, যা প্রবৃদ্ধির হারে দাঁড়িয়েছে 3.8%। বাংলাদেশ ব্যাংকের সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গ্রাহকদের মধ্যে আস্থা ফেরায় ব্যাংক আমানত বাড়ছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, দুর্বল ব্যাংকগুলো আস্থা ফেরাতে পারলে প্রবৃদ্ধির হার আরও বাড়বে। রিপোর্ট দিনাজ সুলতানার। ব্যাংক খাতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও আমানতকারীরা আবারও ব্যাংকের প্রতি ঝুঁকছেন। চলতি বছরের এপ্রিল থেকে জুন মাত্র 3 মাসে আমানত বেড়েছে 73,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, মার্চ শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল 19,23,000 কোটি টাকা। জুন শেষে তা দাঁড়িয়েছে 19,96,000 কোটি টাকায়। প্রবৃদ্ধি হয়েছে 3.8%। বাংলাদেশ ব্যাংকের সময় উপযোগী নানা পদক্ষেপের ফলে গ্রাহকদের মধ্যে আস্থা ফেরায় ব্যাংক আমানত বাড়ছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। প্রথম দিকে বড় ধরনের একটা আস্থাহীনতার মতো সিচুয়েশন ছিল, কিন্তু সেগুলো ঠিক করার জন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এর ফলে কিছু কিছু ব্যাংক, যেমন ইসলামী ব্যাংক, সবচেয়ে বড় ইসলামী ব্যাংক, এরা তো ঘুরে দাঁড়িয়েছে। যদিও এখনো বেশ কিছু ব্যাংকে আপনি চেক নিয়ে গেলে যে পরিমাণ টাকা তুলতে যাচ্ছেন সেটা তারা দিতে পারবে না, কিন্তু এইগুলোকে নিষ্পত্তির দিকে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক যে কাজ করছে সেটা তো ধরেন প্রতি সপ্তাহ 2 সপ্তাহে আমরা শুনতে পাই যে কতটা অগ্রগতি হয়েছে। তখন তো একটা আস্থার এটা ফিরে আসে। সবচেয়ে বেশি আমানত বেড়েছে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা, ইউসিবি আর পূবালী ব্যাংকে। সরকার বদলের পর অনিয়ম বন্ধ হওয়ায় গ্রাহকদের আস্থা ফিরছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। বাংলাদেশ ব্যাংক সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করায় মানুষের মধ্যে এবং মিডিয়া সর্বদাই বাংলাদেশ ব্যাংকের পাশে থাকায় জনগণ কিছুটা হলেও জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। না, কোনো ব্যাংকই বন্ধ হবে না। মার্জ হতে পারে, একটি ব্যাংকের সাথে আরেকটি ব্যাংক একীভূত হতে পারে, কিন্তু কোনো ব্যাংক বন্ধ হবে না এবং এই মার্জারটাও করা হবে
আমানতকারীদের স্বার্থ রক্ষার কারণে। এটাও যখন আস্তে আস্তে মানুষ বুঝতে শুরু করছে, তখন তারা ভাবছে যে না, আমার যেই টাকাটা আমি ব্যাংক থেকে উত্তোলন করেছিলাম, বাসায় সে টাকাটা অলস ফেলে রাখার চাইতে আমি যদি কোনো ব্যাংকে রাখি, আমি তার কাছ থেকে কিছুটা হলেও সুদ বা মুনাফা পাবো। শহরের চেয়ে গ্রামীণ এলাকায় আমানত বেশি বেড়েছে। শহরে প্রবৃদ্ধি ৩.৬% আর গ্রামে ৪.৮৭%। বিশ্লেষকদের মতে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় গ্রামীণ সঞ্চয়কে উৎসাহিত করেছে। গত বছরের তুলনায় প্রায় $600 কোটি গত অর্থ বছরে রেমিটেন্স বেড়েছে। এই রেমিটেন্সটা যায় কোথায়? এটা যায় তো মেইনলি গ্রামের পর্যায়ে। তো সেখানে অর্থ সরবরাহ বাড়লে সেটাতে ডিপোজিটে যাবে, ওরা তার সিন্ধুকে টাকাটা রাখবে না। গত বছরে যেমন একটা বড় বন্যা হয়েছিল, অনেক লস হয়েছিল, এই বছর তো ওই পর্যন্ত তেমন হয়নি। তো সেদিক থেকেও কৃষিভিত্তিক যে সমস্ত কার্যক্রমগুলি আছে সেগুলো তো আগের চেয়ে একটু সরল হয়েছে বলে মনে হয়। ব্যাংক এখন সুদের হার কিছুটা বাড়িয়েছে, তাই মানুষ হাতে টাকা না রেখে ব্যাংকে রাখছে বলে অনেকেই মনে করছেন। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন শুধু সুদের হার নয়, ব্যাংক খাতে আস্থা বজায় রাখাটাই হবে বড় চ্যালেঞ্জ। ব্যাংক তার সেবার দানের মাধ্যমে এবং যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের ব্যক্তিগত উদ্যোগে সুদের হার না বাড়িয়ে কীভাবে আমানত বৃদ্ধি করা যায় সেটাই করতে হবে, এবং সেটাই করছে। এবং অনেক ব্যাংকের সম্পর্কে প্রথম দিকে কিছু নেতিবাচক ধারণা ছিল, আস্তে আস্তে সেই ধারণা কেটে গিয়েছে, এবং যার ফলে মানুষ সেই ব্যাংকমুখী হচ্ছে, সুদের কারণে না। ব্যাংক খাতের দুর্বলতা কাটিয়ে ওঠা গেলে এবং আস্থা ফিরলে এ ধরনের আমানত প্রবৃদ্ধি আরও গতি পাবে, যা সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে, এমনটাই অভিমত বিশ্লেষকদের। দিনার সুলতানা, বিটিভি নিউজ। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৬৭ জন। নতুন করে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪৭ জন। চলতি বছর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪০,০০০ ছাড়িয়ে গেছে। এদিকে ডেঙ্গু রোগীদের সুচিকিৎসায় সকল সরকারি হাসপাতালগুলোকে ১২ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শরীফুল ইসলামের রিপোর্ট। দেশে থেমে থেমে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় রাজধানী সহ সারা দেশে বেড়েই চলছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ। হাসপাতালগুলোতে বেড়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। জ্বর নিয়ে যারাই আসছেন পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়া। ডেঙ্গু জ্বর হয়েছে 1 সপ্তাহ যাবত, পরে এখানে ভর্তি করছে। ডেঙ্গু জ্বর হয়েছে তো ভর্তি করাইছে, ইনশাআল্লাহ 4 তলায় আছে। আমি ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলাম, এখন মোটামুটি একটু ভালো, মানে আগের চাইতে একটু ভালো। ভর্তি হয়েছে আজকে 4 দিন। আমার ডেঙ্গু জ্বর হয়েছিল, এখন আল্লাহর রহমতে সুস্থ আছি। ডেঙ্গু তারপরে ডায়রিয়া, আজকে 4 দিনের জায়গায়, এখন আগের তুলনায় মোটামুটি অনেক ভালো লাগতেছে। এমন বাস্তবতায় ডেঙ্গু রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সকল সরকারি হাসপাতালগুলোকে 12 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনায় বলা হয়েছে সকল সরকারি হাসপাতালে বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড চালু করতে হবে। সেই সাথে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মনিটরিং টিম গঠন ও পর্যাপ্ত ঔষধ মজুদ রাখার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালগুলোর চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান জোরদার করারও পরামর্শ দেয়া হয়েছে নির্দেশনায়। এই পরিপ্রেক্ষিতে ডেঙ্গু চিকিৎসায় পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা আগে থেকেই আমাদের ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড আছে, বোথ মেল অ্যান্ড ফিমেল। মেলের জন্য আপনার জানেন আমাদের 4th ফ্লোরে একটা ওয়ার্ড আছে, আর ফিমেলদের জন্য আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের সাথে একটা করে রুম ডেডিকেট করা আছে ফিমেল পেশেন্টদের জন্য। তো ডেঙ্গু রোগীদের জন্য যেটা ওয়ার্ডটাকে আমরা মশক যাতে ঢুকতে না পারে সেই ব্যবস্থাও আমরা অলরেডি পিডব্লিউডিকে বলেছি সেই ব্যবস্থা করে দিতে। এছাড়াও মহাখালীর ডিএনসিসি বিশেষায়িত হাসপাতালেও চালু রয়েছে বিশেষ ডেঙ্গু ওয়ার্ড, যেখানে রয়েছে পর্যাপ্ত আইসিইউ বেডের ব্যবস্থা সহ সব ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। আমাদের কোভিড-19 এবং ডেঙ্গু এই দুইটা রোগের জন্য আমাদের সবসময় প্রিপারেশন থাকে, বাট আমরা কিন্তু রিসেন্টলি এই দুটো রোগের সাথে সাথে আমরা মেডিসিন, গাইনি, পেডিয়াট্রিক, তারপরে আমরা স্কিন, অর্থোপেডিক
এগুলো সীমিত পরিসরে কিন্তু শুরু করেছি। সেই হিসাবে কিন্তু আমরা এই দুটো রোগের সাথে সাথেও আমরা অন্য রোগের চিকিৎসাও দিয়ে থাকি বর্তমানে। তো যেহেতু আমাদের এগুলো দিলেও আমাদের যেহেতু ডেঙ্গু এবং কোভিড ডেডিকেটেড, আমাদের কিন্তু সবসময় প্রিপেয়ার থাকে। ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। এর জন্য প্রয়োজন মশক নিধন ও ব্যক্তিগত সচেতনতা। তাই জ্বর হলেই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। যানজট কমাতে শহরের গুরুত্বপূর্ণ ৭০টি মোড়ে বিকল্প পথে চলাচলের ব্যবস্থা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। সংশ্লিষ্টরা বলছেন, এতে করে নগরের প্রধান সড়কগুলোর প্রতিটি মোড়ে যানজটে আটকে থাকার সময় অনেক কমেছে। ট্রাফিক সিগন্যাল সিস্টেমের আধুনিকায়নও গতি বেড়েছে গাড়ি চলাচলের। এসব ইন্টারসেকশনে আগের তুলনায় যানজটে জনভোগান্তিও অনেক কমে এসেছে। রিপোর্টে বিস্তারিত। ঢাকা শহরের প্রধান সড়কে গুরুত্বপূর্ণ মোড়গুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে বিজয় সরণী মোড়। চৌরাস্তার এই মোড়ে ফার্মগেট থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে দিয়ে বনানী হয়ে বিমানবন্দর সড়ক চলে গেছে। এই পথে প্রতিদিন যানবাহনের চাপে সকাল থেকে রাত পর্যন্ত থাকে তীব্র যানজট। এই যানজটে জনদুর্ভোগের পাশাপাশি নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। তবে যানজটের এই জনদুর্ভোগ কমাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ অত্যাধুনিক ট্রাফিক সিগন্যাল সিস্টেম এবং বিকল্প পথে চলাচলের ব্যবস্থা করায় স্বস্তিতে নগরবাসী। ভালো হয়েছে, মনে করেন আগে তো জেরার ভাবে চলতো, এখন এই যে নতুন করে যে সিগন্যালগুলো দিচ্ছে এগুলো ট্রাফিক সিগন্যাল আমাদের করা ভালো আর কি, বুঝছেন। আগে তো এক একজনে মানতো না, দৌড়া যাইতো গা। এখন এটা মনে করণে আমাদের ভালো হয়েছে। এবং এক সিগন্যাল ক্লিয়ার হইলে আরেক সিগন্যাল ছাড়বো, আরেক সিগন্যাল ক্লিয়ার হলে আরেকটা ইয়া হইব, এইটাতে আমাদের ভালো হয়েছে। হ্যাঁ, এটা অবশ্যই হচ্ছে পরিবর্তন আসছে এবং খুবই ভালো একটা সিস্টেম, বাট এটা প্রত্যেকটা সিগনালে থাকা উচিত। অবশ্যই সুবিধা হয়েছে, যাতে আমরা ভালোভাবে লেন মেনে চলতে পারি, যাতে অ্যাক্সিডেন্টটা কমে আর জামের সংখ্যাটা কমে আসবে আর কি। একই চিত্র দেখা গেছে শাহবাগ মোড়ে। মিরপুর থেকে ফার্মগেট, কারণ বাজার, শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে ডাইভারশন দেওয়া হয়েছে। এতে করে একমুখী যাতায়াত পথে মৎস্য ভবনের সামনে দিয়ে ঘুরে আসতে হলেও সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থার কারণে সাধুবাদ জানিয়েছে অনেকেই। আমি ইউনিভার্সিটি সরাসরি ঢুকতাম, এটার কারণে আমার সময় বেশি লাগতেছে এবং আরো একটু বেশি হ্যাসেল লাগতেছে। এই জায়গায় একটা কম্প্যাক্ট হয়ে থাকতো, যে মানে কে কোন দিকে যাবে এটার কোনো একটা শৃঙ্খলা থাকতো না আসলে। তো আমার সেক্ষেত্রে মনে হচ্ছে যে মানে একটা সুশৃঙ্খলভাবে এখন সবাই যেতে পারবে। একটু ঘুরলেও যদি জ্যামজট না থাকে, যদি একটু ঘুরেও আসা লাগে তাও তো ভালো। আর জ্যামে তো সোজাসুজি সিগন্যাল দিতে অনেক সময় জ্যামে সিগন্যালে থাকা লাগতো, এখন তো সিগন্যালে থাকা লাগতেছে না, যার যার মতো সেটা দেখতেছে। বিগত বছরের তুলনায় ঢাকার রাস্তায় যান চলাচলের গতি বেড়েছে দ্বিগুণ। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের তথ্য মতে 2006 সালে ঢাকার রাস্তায় গড় গতি ছিল ঘন্টায় 21 কিলোমিটার। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর 2024 সালে 5 কিলোমিটারে নেমে আসে, যা চলতি বছরে সেই গতি বেড়ে হয়েছে 10 কিলোমিটার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক 70টা পয়েন্টে বিভিন্ন ডাইভারশন চালু করছে। এই ডাইভারশনগুলো চালু করার ফলে আমাদের আগের থেকে যে জনদুর্ভোগ, যানজট, এগুলো অনেকাংশে কমে আসছে এবং আমাদের যেই একটা স্পিড ছিল যে 5 কিলোমিটার অথবা কিছু সামথিং, তার থেকে এখন জনগণ অনেক বেশি তাড়াতাড়ি যাইতে পারছে, অনেক সুবিধা হচ্ছে, তাদের সময়গুলো বেঁচে যাচ্ছে, অফিসে তাড়াতাড়ি যেতে পারতেছে। যানজট তো একদম নিরসন করা সম্ভব না, অনেক ভোগান্তিটা অনেকটাই কমে আসছে। যেটা সময়টা আগে বেশি লাগতো, এখন একটু কম লাগতেছে মনে হচ্ছে। আর এই নতুন যেখানে যেমন এই পূর্ব সিগন্যালটা আমরা ডাইভারশন করে, এটা একটা উদাহরণ দিচ্ছি, এই ফার্মগেট দিয়ে ঘুরে আসতেছে, এখানে আপনার লাভ রোড থেকে এই পর্যন্ত আসতে যে সময়টা লাগতো প্রায় 8-10 মিনিট, সেটা আমরা এখন একটা গাড়ি এই সিগন্যাল ঘুরে আসতে 3 মিনিট লাগতেছে। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সাপেক্ষ বিষয়টা। শেখ আলী, বিটিভি নিউজ। স্বাধীনতার 54 বছরেও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হলে আগামী 13 জাতীয় সংসদ নির্বাচনেও 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে না। এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।
শুক্রবার দুপুরে রাজধানীর বাড্ডা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। সমাবেশে মুফতি শেখ ফজলে বারী মাসুদকে ঢাকা 11 সংসদীয় আসনে নিজ দলের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন পীর সাহেব চরমোনাই। সমাবেশ শেষে ফজলে বারী মাসুদের নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হয়। বাজারে কমে আসছে চালের দাম, তবে বেড়ে যাওয়া সবজি, মাছ ও পেঁয়াজের দাম এখনও স্বস্তিদায়ক পর্যায়ে আসেনি। অন্যদিকে ব্রয়লার মুরগি, ডিম এবং বিভিন্ন মুদি পণ্যের দাম আগের মতোই আছে। শাহেদ জাহেদির প্রতিবেদন। বলা চলে অনেক দিন পর কমতির ধারায় চাউলের দাম। বছরের শুরুতে চাউলের দর চড়ে যাবার পর দীর্ঘদিন সেই দশাতেই ছিল। মূলত ভারত থেকে আমদানি বাড়ায় চাউলের দর কমে আসছে বলছেন বিক্রেতারা। তবে নামি ব্র্যান্ডের সরু চাউল আগের দামেই ৭৮ থেকে ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। চাউলের আমদানি ঠিক থাকলে দাম আরও কমে আসতে পারে বলছেন ব্যবসায়ীরা। ভারত থেকে যখন আমদানি করছে, আমদানি করার পরে ১-২ টাকা করে আমাদের দেশিটাও কমছে, ভারতেরটা তো কম আছে। ইন্ডিয়ান চাল, নাদির মিনিগেট, আটা এগুলো মনে করেন ৭০-৭৫ টাকা আমরা আনতেছি, ৮০ টাকা ৭৮ টাকা বেচতে পারতেছি। তবে সবজি, মাছ এবং পেঁয়াজের দাম নিয়ে অস্বস্তি এখনো রয়েই গেছে। বাড়তি দশা থেকে সামান্য কমলেও বেশিরভাগ সবজি কিনতে এখনো গুনতে হচ্ছে কেজি প্রতি ৬০ থেকে ৮০ টাকা, এমনকি তারও বেশি। বর্তমানে ১০০-১২০ এর নিচে কোনো সবজি নেই, ঠিক আছে, একমাত্র আলুর দামটা জাস্ট একটু কম। অন্যদিকে ব্রয়লার মুরগি, ডিম এবং বিভিন্ন মুদি পণ্যের দাম আগের মতোই আছে। অবশ্য মাছের বাজারে বেশ চড়া দশাই লক্ষণীয়। ৫০০ টাকা কামাই করি, মাছ কিনলে টাকা ২০০ টাকা। তবে বাজারে এখন মুরগি এবং ডিম কোথাও কোথাও অপরিবর্তিত দামে, আবার কোথাও সামান্য কমে মিলছে। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা। ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা সহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৬ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে নিজ হলে প্রবেশ করতে হবে, তারপর গেট বন্ধ হবে। কোনো পরীক্ষার্থী দেরিতে হলে প্রবেশ করতে পারবেন না। এবার ৪৭তম বিসিএস এ অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন মোট ৩,৭৪,৭৪৭ চাকরি প্রার্থী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএস এ মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩,৪৮৭ আর নন ক্যাডার পদ ২০১। এ বিসিএস থেকে ক্যাডার ও নন ক্যাডার সহ মোট ৩,৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। কিছু নতুন পদও যুক্ত হয়েছে এবারের বিসিএস এ। এবারে আবহাওয়ার খবর। আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। খবর শেষ হলো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।